আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করতে যাচ্ছে। আজ কুয়ালালামপুরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এ উপলক্ষে আজ সকালে মালয়েশিয়া পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সেখানে স্থানীয় আওয়ামী লীগ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এর আগে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক সইয়ের বিষয়সহ মালয়েশিয়া শ্রমবাজার সবসময় খোলা রাখা ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আজ থেকে দেশে শুরু হচ্ছে বুস্টার ডোজ। প্রথম পর্যায়ে সম্মুখ সারির ব্যক্তিদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পরে যারা করোনা টিকার 2 ডোজ নিয়েছে পর্যায়ক্রমে তারাও পাবেন এই টিকা। তবে এর জন্য নতুন করে আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজ দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPSA মিলনায়তনে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শিক্ষার্থীরা একেবারেই প্রস্তুত নয়। শিক্ষাবিদরা বলছেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, গবেষণাগার ও শিক্ষকদের পাঠদান পদ্ধতি সেকেলে। তাই একই বিষয়ে ডিগ্রি নিলেও অন্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বাড়ছে বেকারত্ব। তাই তাত্ত্বিকতার বাইরে এসে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিকের রিপোর্ট। দিনকে দিন বদলে যাচ্ছে চেনা এই পৃথিবী। দরজায় করা নাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে কলকারখানায় এমনকি বাসাবাড়ির কাজও সময় মতো করে দিবে অত্যাধুনিক প্রযুক্তির সব রোবট। ফলে ক্রমেই সংকুচিত হবে মানুষের কাজের ক্ষেত্র। তাই বলে কি মানুষ কোনো কাজ করবে না? অবশ্যই করবে, তবে কাজের মাধ্যম কেবল বদলাবে। আর এ মাধ্যমে নিজেদের দক্ষতা দিয়ে মানিয়ে নিতে কতটুকু প্রস্তুত বাংলাদেশের শিক্ষার্থীরা? এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা অনেক বেশি থিওরিটিক্যাল বেসড, আমাদের হয়তো বা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, বাট আমাদের যে ল্যাব স্ট্রাকচার হওয়া উচিত সেটা আসলে নট আপ টু দ্য মার্ক। ইনস্ট্রুমেন্ট মোটামুটি যা আছে সব আছে, কিন্তু অনেক পুরান। ধরেন 1980 সাল বা ধরেন 1975 বা একেবারে ধরেন বিআইটি আমলে যেগুলো ছিল ওইগুলাই এখনো ক্যারি করা হইতেছে। টিচাররা যেটা কি পড়াবেন মানে সে ব্যাপারে তাদের যে ট্রেনিং সেখানেই বেশি ঘাটতি রয়েছে, কারণ তাদেরকে সেটা জানানো হয়নি যে এটা আমাদেরকে পড়ানো দরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই শিক্ষকের মতে এদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই সমন্বয়হীন। যদি আমি জাস্ট বুয়েটের ভিতরে বলি, আমাদের এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনি কতগুলো কোলাবোরেটিভ ওয়ার্ক দেখতে পারেন। আমাদের দেশে গভর্নমেন্টের সাথে একাডেমিয়ার কোলাবোরেশন কতটুকু, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন কতটুকু, এবং খুব ইম্পর্টেন্টলি মিলিটারির সাথে আমাদের কোলাবোরেশন কতটুকু। ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশনের সময় বা তারপরে, এবং ফিফথ ইন্ডাস্ট্রি রিভলিউশন যেটা হয়তো আমরা এখনো চিন্তার ভিতরে আমাদের আসছে না, বাট দে আর কামিং। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক জায়গাতে পিছিয়ে পড়বো। বিশ্লেষকদের মতে শিক্ষা খাতে 2.5% বাজেট বরাদ্দ নিয়ে অত্যাধুনিক সেই পৃথিবীর সঙ্গে তাল মেলানো একেবারেই সম্ভব নয়। এখনো যদি আমরা শুরু করি তাহলেও কিন্তু আমাদের প্রস্তুতি নিতে নিতেই বেশ কয়েক বছর চলে যাবে। সুতরাং কালক্ষেপণের কোনো সুযোগই আমাদের নেই। অনেক পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে, কৌশলও নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নের দিকে যে ধরনের একটা উদ্যম প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো দেখছি না। পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকের মান বাড়াতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে, মত বিশ্লেষকদের। সেলিম মালিক, RTV, ঢাকা। শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করতে যাচ্ছে। আজ কুয়ালালামপুরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। দর্শক, সমঝোতা চুক্তি সইয়ের বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ কখন মালয়েশিয়া পৌঁছেছেন? মালয়েশিয়া শ্রমিক পাঠানোর সমঝোতা চুক্তি সই সহ আরো কি কি বিষয় নিয়ে আজ বৈঠক হতে পারে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু আজ ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ান টাইম সকাল 6টায় কিন্তু সকাল 5টায় কিন্তু পৌঁছেছেন। তারপর যেখানে যে কোভিড যে প্রোটোকল রয়েছে সরকারি তত্ত্বাবধানে সেই প্রোটোকল মেনে পরীক্ষা নিরীক্ষার পর প্রায় 3 ঘন্টার পর কিন্তু
কিন্তু বিমানবন্দর থেকে বের হন। এর সময় মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, তারা তাকে বরণ করে নেন। বাংলাদেশ হাই কমিশনার ছিলেন, কুয়ালালামপুরের যিনি হাই কমিশনার তিনি কর্মকর্তাদের নিয়ে সেখানে ছিলেন, তাকে সেখানে বরণ করা হয়। এরপর কিন্তু উনি হোটেলে যান এবং বিশ্রাম নেবেন, তারপর চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষর হওয়ার পর দুপুর নাগাদ কিন্তু আমাদের সঙ্গে সাক্ষাতের একটি কথা রয়েছে। তখন কিন্তু আমরা বলতে পারবো যে আসলে সেই চুক্তিতে কি রয়েছে, চুক্তিতে কত টাকা দিয়ে কর্মীরা আসতে পারবেন, এই লক্ষ লক্ষ শ্রমিকের ভাগ্যে কি রয়েছে, তাদেরকে আনার ক্ষেত্রে আসলে কি কি সুযোগ সুবিধা তারা পাবে, এই বিস্তারিত জানতে হলে কিন্তু আমাদেরকে আরো বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে এটি একটি বাংলাদেশ সরকারের জন্য বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার একটি বিরাট সফলতা হিসেবে দেখছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। কয়েক লক্ষ কর্মীর সব খাতে কাজের সুযোগ হবে এবং এই প্রক্রিয়াটি যদি স্বচ্ছভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, চুক্তিটি যদি সম্পন্ন হয় প্রতিশ্রুতি মতো, তাহলে কিন্তু এই কর্মীরা খুব ভালোভাবে এখানে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো সিনথিয়া, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ। এতক্ষণ মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ এবং ভারতীয় জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমায়। অপহরণ, হত্যাকাণ্ড ও মাছ নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটানোর পর দ্রুত বাংলাদেশের সমুদ্র সীমা পার হয়ে যাওয়ায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন ভারতীয় জলদস্যুদের ঠেকাতে কাজ করছেন। বরগুনা থেকে ফিরে শেষ পর্বে জলদস্যুতার বিস্তারিত জানাচ্ছেন জুবাইর সানি, ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। সুন্দরবন যেখানে একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য, সেখানে এখন শান্তির সুবাতাস। আত্মসমর্পণ করেছে বেশিরভাগ জলদস্যু গ্রুপ, কিন্তু এর মধ্যে আবার বরিশাল উপকূলে শুরু হয়েছে নতুন উৎপাত। সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ পালিয়ে যায় ভারতে, সেখানে অবস্থান করে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দস্যুতা করে আবার পালিয়ে যাচ্ছে ভারতে। তাদের সঙ্গে আবার যোগ হয়েছে ভারতীয় জলদস্যু গ্রুপ। সুন্দরবন উপকূল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তাদের দৌরাত্ম্য। 3টের দিকে বোটগুলো, একটা বোট আসছে, 5টা বোটের সাথে যোগাযোগ মানে কাছাকাছি রয়েছে। 4টের দিকে এই বোটগুলো ডাকাতি করে শুরু করছে। ডাকাতি করে যাওয়ার পরে এই লোকটা বলে আসছিল সামনে, পিছনে যে আদেশ এই গুলি দিচ্ছে। ছোট একটা নৌকা নিয়ে নয়তোবা একটা ট্রলার নিয়ে আয়া এই ট্রলারটা দিয়ে আর একটা ট্রলার ধরে, এরা এই ট্রলারটা যদি দিয়ে আর একটা ট্রলার ধরে, এটা মনে করবো যে এই ট্রলারটা তো আমি চিনি, এই ট্রলারটা হলো আমাদের পাথরঘাটার ট্রলার, এটা আইয়া আমাগুলো কথা কইব। অথচ এইটার যে জলদস্যু এটা তো আমরা বলতে পারি না, এইটা দিয়ে আবার আর একটা ট্রলার ধরবো। এইভাবে এই 4টা-5টা ট্রলার ধরে, এই 4টা-5টা ট্রলার দিয়ে মনে করেন 50টা-100টা মাঝি লইয়া লইব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভারতের সঙ্গে যৌথভাবে এই জলদস্যুদের মোকাবেলা করা হবে। আমরা যৌথভাবে তাদের সাথেও কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশ্বস্ত করতে চাই এই ধরনের ঘটনা ঘটবে না, আর যেটা ঘটবে তাদের যারা ঘটাবে তারা কঠোরভাবে তাদের যে ব্যবস্থা নিতে হবে, এই জন্য তারা যাতে প্রস্তুত থাকে। সেই সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্রে টহল ও নজরদারি বাড়ানো এবং জেলেদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে র্যাব। আমরা আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি, আমরা হেলিকপ্টার টহল দিচ্ছি, একইভাবে আমরাও অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি এই যে আপনাদের যে তথ্য, যেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পার্শ্ববর্তী দেশকেও আমরা জানিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাংলাদেশের বেশিরভাগ জলদস্যুর গ্রুপগুলো আত্মসমর্পণ করলেও গত 1 মাসে সমুদ্রে আবারও জলদস্যুর উৎপাত বেড়েছে। জেলেরা বলছেন এই জলদস্যুদের বেশিরভাগই এসেছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে। এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী এই জলদস্যুদের কিভাবে নিয়ন্ত্রণ করে। জুবাইর সানি, RTV, পাথরঘাটা, বরগুনা। উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। ভোর 6টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গেল প্রায় 3 সপ্তাহ ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শীতের তীব্রতায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। চলতি মাসের শেষের দিকে হিমালয়ের পাশের এই জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুরেও কষ্টের দিন কাটছে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের। আমাদের উত্তরাঞ্চলে অনেক কুয়াশার জন্য মানে ঘর থেকে বাইরে হওয়া যায় না। ঠান্ডা করছে, শিশিরিয়া হাওয়া, এই ঠান্ডা খুব লাগছে, কম্বল টম্বল আমার নাই, গরিব মানুষ। বাতাস খুব চলতেছে, ঠান্ডা হাওয়া,
এটা আমাদেরকে চলতে হবে, পেটের দায় বাইরে হয়েছে বাড়ি থেকে। শীতের দুর্ভোগের বিষয়ে জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের তীব্রতা কেমন এবং জনজীবনে কি প্রভাব ফেলছে? জি সিনথিয়া, আপনি আসলে জানেন যে উত্তরের এই জেলা কিন্তু শীতপ্রবণ জেলা। এই জেলায় কিন্তু আসলে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা এক অঙ্কে গত কয়েকদিন থেকেই কিন্তু এখানে উঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রিতে। বিশেষ করে আমি যদি এখানে ছিন্নমূল মানুষের কথা বলি, আসলে শীতটা এখানে সবচেয়ে বেশি কষ্টে আছে যারা রাতে ছিন্নমূল মানুষ আছে, যারা শ্রমিক আছে, রাতে শ্রমিক যারা ঘর থেকে প্রয়োজনের তাগিদে বিভিন্ন কাজে নিয়ে যেতে থাকে, আসলে তাদের দুর্ভোগটাই বেশি। আমরা দেখি যে রাত 12টা থেকে গভীর রাত পর্যন্ত যারা রাস্তায় বিভিন্ন কাজে নিয়োজিত থাকে তারা কিন্তু আসলে তখনই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বিভিন্ন টায়ার সহ বিভিন্ন কিছু দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করে। আজকে কিন্তু সকালে এখানে তাপমাত্রা ছিল সকাল 6টায় 9.6 ডিগ্রি, তাপমাত্রা সকাল 9টায় কমে গিয়ে 9.4 ডিগ্রি রেকর্ড করা হয়। এই যে শীতে ছিন্নমূল মানুষরা কষ্টে আছেন। আমি যদি দিনের বেলার কথা বলি, এই দিনের বেলায় কিন্তু রোদ যদিও আসে 26 ডিগ্রি তাপমাত্রা হয়, তাপমাত্রা বেশি থাকলেও এখানে কিন্তু ঠান্ডা বাতাস বয়ে যায়। এই বাতাসের কারণেই কিন্তু আসলে মানুষ যারা সকালবেলা বিভিন্ন কাজে বের হন তারা কিন্তু দেরিতে বের হচ্ছে। আমি যদি স্কুলের দিকে তাকাই, স্কুলেই কিন্তু আসলে বাচ্চারা যারা সকালে স্কুলে তাদের আসেন তার সেই উপস্থিতি কিন্তু অনেকটা কমে গেছে। অফিস আদালত পাড়ায় কিন্তু আসলে লোকজন দেরিতে অফিসে আসছে। এখন কিন্তু আসলে এখানে ঝলমলে রোদ উঠেছে, কিন্তু রোদেও থাকলেও এখানে 92 থেকে 100% পর্যন্ত বাতাসের আর্দ্রতা এবং 3 থেকে 5 নটিক্যাল মাইল এখানে প্রতি ঘন্টায় বাতাস বয়ে যাচ্ছে। জনজীবনে এখানে দুর্ভোগ রয়েছে। জেলা প্রশাসন এখানে শীত মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। তো ধন্যবাদ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। নিদারুণ কষ্টে দিন পার করছে তবলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মিলন ইসলাম। বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলেও টাকার অভাবে পড়াশোনায় বন্ধের উপক্রম হয়েছে। নিরুপায় হয়ে বসত ভিটার পাশে এক খণ্ড জমিতে সবজি চাষ করে সংসার চালাতে হচ্ছে তাকে। লালমনিরহাট স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তবলায় তাল তোলার যেন জাদু আছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খারিজা জংরা গ্রামের মিলন ইসলামের হাতে। বাদ্যযন্ত্রের পাশাপাশি সঙ্গীতেও বিশেষ প্রতিভা আছে তার। 2011 থেকে 2013 সাল পর্যন্ত জেলা ও বিভাগীয় পর্যায়ে কয়েকবার পেয়েছেন সেরা তবলাবাদকের পুরস্কার। পড়াশোনায় অসম্ভব মেধাবী মিলন ছোটবেলা থেকেই ছিলেন বেসরকারি একটি পুনর্বাসন কেন্দ্রে। সেখান থেকে এইচএসসি ও এইচএসসিতে ভালো রেজাল্ট নিয়ে বের হন মিলন। ইচ্ছা ছিল বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার। আমার স্বপ্ন হচ্ছে যে কেউ যদি আমাকে যেভাবে হোক আর্থিকভাবে হোক আর হচ্ছে যে যেভাবেই হোক না কেন কেউ যদি আমার পড়াশোনা একটু সাপোর্ট করে বা আর্থিকভাবে সাপোর্ট করে, আমার ইচ্ছা আছে যে আমি একবার বিসিএস অন্তত বিসিএস এর টেবিলে বসার। কাটতেছি যে আল্লাহ তার ছেলেটা যাতে যেভাবে দুনিয়া চলাফেরা করি খাইতে পারে সেইভাবে আল্লাহ চালাবো। খুব খুব কষ্ট দুঃখ করে চলেছে, আজ এলে কাল নেই, এইভাবে খুব কষ্টের উপর আছি। পরিবারের বোঝা না হয়ে নিজেকে স্বাবলম্বী করার দারুণ ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও দরিদ্রতার কারণে থমকে গেছে সম্ভাবনাময় এই তরুণের পথ চলা। প্রতিবন্ধী যারা ব্যক্তি তাদেরকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আমরা দিচ্ছি, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন উপবৃত্তি দেওয়া হচ্ছে, তারা যেন অর্থাৎ উন্নয়নের মূল স্রোতধারায় যেন এগিয়ে আসতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী মিলনের পড়াশোনা চালানোর পাশাপাশি তাকে স্বাবলম্বী করতে সহায়তার আশ্বাস দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। আর্থিক অসচ্ছলতার কারণে এই ছেলেটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা এই ছেলেটির পাশে দাঁড়াতে চাই, সে যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে, সে তার স্বপ্ন পূরণ করতে পারে, সেই সহযোগিতার আশ্বাস আমরা দিচ্ছি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। সবার সহযোগিতা পেলে মিলন দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, এমনটাই মনে করে তার পরিবার ও স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। পঞ্চগড়ে প্রথমবারের মতো চাষ হয়েছে তেলবীজ ফসল পেরিলা। সূর্যমুখী ও সরিষার মতো পেরিলার বীজ থেকেও ভোজ্য তেল উৎপাদন হয়।
লাভজনক হওয়ায় তরুণ কৃষক সৈয়দ রকুনুজ্জামানের দেখাদেখি অন্যরাও বাণিজ্যিকভাবে পেরিলা চাষে ঝুঁকছেন। পঞ্চগড় উত্তর প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজির তথ্য ছবিতে নাদিরা সুলতানা রিপোর্ট। তেলবীজ শাও পেরিলা 1 দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ ফলনশীল ফসল। দেশে প্রথমবারের মতো এই পেরিলার আবাদ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তরুণ কৃষক সৈয়দ রকুনুজ্জামান। চাকরি ছেড়ে নিজ গ্রাম কাজীপাড়ায় 12 বিঘা জমি লিজ নিয়ে ফসলটির চাষ করেন তিনি। চাষাবাদ পদ্ধতি খুবই সহজ, যেটা দেখে এলাকার কৃষক যারা আছে তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। আর এটা খুব উচ্চ গুণাগুণ সম্পন্ন একটা তেল। আমি আগে অন্য কাজ করতাম, এখন এই বাইরের প্রজেক্টে দেখাশোনা করি। আসলে আমার খুব ভালো চলতেছে। যদি আমাদেরকে সহযোগিতা করতে হলে আমরাও 2-4 বিঘা করতে পারি। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই তেলের চাহিদা থাকায় দাম বেশি পাওয়া যায়। আবাদে খরচ কম, সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। এতে সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। পেরিলা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি তেল জাতীয় ফসল। পেরিলা করার পর সরিষা আমরা করতে পারি, সরিষার পরে বিধান 28 যেটা বড়ুর জাত, এবং আমরা রোপা আমরা চলে যেতে পারি। 4টা ফসল করতে পারি। সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে পেরিলা খুবই দামি একটি তেল। দেশে নতুন এই তেলবীজ ছড়িয়ে দিতে পারলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।